এই সমিতি গঠন ছিল মরহুম হাসান আহমদ পুলিশের বড় ছেলে যারা জাহিদ এবং আসল করেছিল। এই পর্যায়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকে আমাদের অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। এখন সর্বদা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মানবাগান কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব ইয়াসিন হাফেজ ইয়াসিন। السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير. وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين. بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم. ধন্যবাদ হাফেজ ইয়াসিন সাহেবকে। সুন্দর কোরআন তেলাওয়াত অনুষ্ঠানের জন্য এই পর্যায়ে আপনাদের সামনে গত 5 থেকে 6 মাসের যে অ্যাডহক কমিটি গঠন হয়েছে, অ্যাডহক কমিটির অগ্রগতি সম্পর্কে এবং আজকের জেলা মিটিং সম্বন্ধে স্বাগত বক্তব্য দিয়ে আসছেন অ্যাডহক কমিটির সম্মানিত সভাপতি জনাব আবুল কালাম বিনছি। জনাব আবুল কালাম বিনছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আমরা ভালো আছি? আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মানদারগাঁও ফুলপুকুরিয়া আদর্শ সমিতি আজকে সাধারণ সভা উপস্থিত সমন্বয় বৃন্দ, সমন্বয় কমিটি করার জন্য সবচেয়ে বেশি উদ্যমী যে দুইজন জড়িত ছিল আশরাফুল আলম এবং যার দিক নির্দেশনায় আমরা ওই অবস্থায় অ্যাডহক কমিটি অথবা সমিতি কি অবস্থা এটা জানার জন্য সকল কিছু আলোচনার জন্য এর আগে একত্রিত হয়েছি। জনাব নুরুজ্জামান মিয়া সাহেবের বড় ছেলে আমার স্নেহধন্য মোহাম্মদ তোফাজ্জল হোসেন ভুইয়া পিন্টু, উপস্থিত এই সমিতির প্রাণ
সমিতির সদস্যবৃন্দ, সাধারণ সভার আরম্ভে সবার আগে আমি স্মরণ করছি মান্দারগাঁও ফুলপুকুরিয়া আদর্শ সমিতির সম্পাদকরা, মান্দারগাঁও ভূঁইয়াবাড়ি নিবাসী মরহুম হাসান আহমদ ভূঁইয়া অনেক আগে দুনিয়া ছেড়ে অপর দেশে চলে গেছেন। ওনার করে মাগফিরাত কামনা করছি। পাশাপাশি সমিতির জন্মলগ্নে মরহুম হাসান আহমদ পুলিশ সাহেবের সাথে আরো অনেকজন সহযোগী হিসেবে জড়িত ছিলেন। সংখ্যায় বেশি বলে সবার নাম স্মরণ করছি না। সবার যারা দুনিয়াতে আছে তাদের হায়াত বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আর যারা দুনিয়া মায়া ছেড়ে চলে গেছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সমিতির সৃষ্টি লগ্ন থেকে এখন পর্যন্ত যারা নিষ্ঠার সাথে সমিতির দায়িত্ব পালন করছেন, তাদের মধ্যে যারা জীবিত আছেন তাদের দীর্ঘ হায়াত কামনা করছি। আর যারা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। উপস্থিত সদস্যবৃন্দ, একটা বিশেষ প্রেক্ষাপটে অক্টোবর মাসের কত তারিখ আমাদেরকে আপনারা সেপ্টেম্বর 14 তারিখ আপনারা আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন। দায়িত্ব দেওয়ার পরে আমরা 20 একসাথে বসছি, একাধিকবার মিটিং করছি, আলাপ আলোচনা করছি। এর আগে যারা দায়িত্ব পালন করেছেন তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছি। সবার সাথে যোগাযোগ করতে পারি নাই নির্দিষ্ট ঠিকানা না থাকার কারণে। যোগাযোগের মাধ্যমে সমিতির পূর্বের কাগজপত্র সহ যতটুকু যা কিছু আছে বা ছিল আমাদের কাছে, বিশেষত আমি নাম করছি অধিকাংশই আমার বলবি শ্রদ্ধেয় ভূঁইয়া কাছে ছিলেন। ওনার থেকে আমরা যতটুকু পারছি কাগজপত্র দিয়েছি। আমার সদস্যবৃন্দ মনে করছেন যে অবশ্যই রিপোর্টে আসবে, আমি এই কথাগুলো এখন বলতে চাচ্ছিলাম। আর আমাদের আজকের এই মিটিং এর কর্মসূচি হচ্ছে আমরা একসাথে বসছি আমাদের সমিতি চালানোর জন্য একটা সুন্দর নিয়মিত কমিটি দরকার। গত দীর্ঘদিনের দুর্বল প্রেক্ষাপট, আমি একটু বেশি বেশি শব্দগুলো বলবো, দুর্বল প্রেক্ষাপটের পরে সামনে আমাদের এই সময়গুলো সঠিকভাবে ব্যবহারের জন্য বা সঠিকভাবে সমিতিকে পরিচালনার জন্য আমাদের একটা নিয়মিত কমিটি প্রয়োজন। সেই নিরিখে আজকে 25 তারিখ আমরা সমন্বয় কমিটির সদস্যবৃন্দের মধ্যে আজকে মিটিং দিচ্ছি, যার প্রথম এজেন্ডা হইল গত কয়েক মাস মিলিয়ে আমরা তদন্ত করে কি পাইছি এটা আমাদেরকে জানানো, আমাদের সুপারিশ কি সেটা আপনাদেরকে জানানো। আমাদের সুপারিশ আর একটা সুপারিশ হলো পরবর্তীতে সমিতি কিভাবে চলবে, নিয়মিত কমিটির মাধ্যমে চলার জন্য একটা সুন্দর নিয়মিত কমিটি আপনারা গঠন করবেন। প্রত্যেকেই যদি প্রয়োজন হয় মতামত দিবেন। তবে মতামত দেওয়ার আগে আমরা কি বলছি এর বাহিরে থাকলেও মতামত দিবেন, তাহলে আমাদের সময় নষ্ট হবে না, প্রত্যেকে সময় নষ্ট হবে না। আশা করি সবাই সমিতির বৃহৎ স্বার্থে সামনে ভালো সময়ের প্রত্যাশায় সঠিকভাবে চলার জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে একটা সুন্দর নিয়মিত কমিটি আপনারা উপর দিবেন, এই আজকের মিটিংয়ে দিবেন, যেন আমাদের সমিতিটা সুন্দরভাবে চলতে পারে। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ জনাব আবুল কালাম বিচ্ছিকে ওনার স্বাগত বক্তব্যের জন্য। আমরা যেমনটি উনি বলেছিল, আসলে অ্যাডক কমিটি গঠন হওয়ার পর থেকে এই অ্যাডক কমিটির যারা সদস্যবৃন্দ আছে কখনোই তারা একবারের জন্য চিন্তা করেন যে তারা দীর্ঘমেয়াদী এই কমিটিটাকে নিয়ে অগ্রসর হবে। আমরা চেয়েছি যত দ্রুত সম্ভব একটা জেনারেল মিটিং এর মাধ্যমে পূর্ণ একটা কমিটি গঠন হওয়ার জন্য
আর সেই কমিটির সভাপতি সেক্রেটারি আজকে সমিতির যারা সদস্য আপনারা নির্ধারণ করবেন পর্যায়ক্রমে, সেটা একটু পরে আসতেছে। এখন আমাদের আজকে এই কমিটির সভাপতি নির্বাচিত হচ্ছেন, যে আমি মুখে বলি, মাইক লাগবে না তো। এখানে আমরা দীর্ঘ যতটুকু আমাদের সম্ভব হয়েছে দায়িত্ব পাওয়ার পরে আমরা যে একটা তদন্ত করে যা পাইছি সেটা সামারি আকারে আমরা এখানে লিখিত আকারে আমরা এক জায়গায় নিয়ে আসছি। এখন আমাদের এই প্রতিবেদনটা অদূত মোল্লা আপনাদেরকে পড়ে শোনাবে। ধন্যবাদ জামালাটিয়াকে। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ প্রতীক্ষা 1976 সালে বান্দরগাঁও ফুলপুরকে আদর্শ সমিতি গঠন হওয়ার পর থেকে আজকে আমরা যারা উঠতি বয়সী যুবক, আমাদের দেখা সূত্রে সমিতির আসলে কখনো এভাবে জেনারেল মিটিং থেকে একটা সুন্দর সুস্থ পরিবেশে সদস্যদের মতামত মূল্যায়ন করে কখনো একটা জেনারেল মিটিং পরিপূর্ণ করা সম্ভব হয়নি। আমরা চেষ্টা করেছি। আর সেই আলোকে যেহেতু বাংলাদেশে গত 5 আগস্ট একটা ঘটনা ঘটে গেছে, প্রশাসনিক এবং সরকার বদল এসেছে, পাশাপাশি আমাদের এই সমিতির সভাপতি, সহসভাপতি থেকে এশিয়ান থেকে কোনো পূর্ণাঙ্গ কমিটি না থাকায়, সমিতির কোনো রেজলিউশন না থাকায়, সমিতির কোনো জেনারেল মিটিং না করে এখন প্রভাবে যারা দায়িত্ব পালন করে সমিতির মালিক যারা সমিতির সদস্য তাদেরকে বঞ্চিত করেছেন, তাদের উদ্যোগে গত কিছুদিন আগে একটি জেনারেল মিটিং এর মাধ্যমে বান্দরগাঁও ফুলপুর আদর্শ সমিতির একটা অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আর অ্যাডহক কমিটির কাজ হচ্ছে আপনি এই সমিতির বিগত দিনে দোষ ত্রুটিগুলি বা কি কি সমস্যা উপস্থিত হয়েছে সেটিকে তদন্ত করে উপস্থাপন করা। সেই লক্ষ্যে আমি এখনই আমাদের তদন্ত রিপোর্টের সামারি আকার, আমাদের বিশাল তদন্ত রিপোর্ট আছে, আপনারা ইচ্ছা করলে প্রত্যেকে দেখতে পারবেন, পড়তে পারবেন, কিন্তু এত তদন্ত রিপোর্ট এই মুহূর্তে দীর্ঘ সময়ের ব্যাপার আপনার সামনে বলা অসম্ভব। আমি বিসমিল্লাহির রহমানির রহিম, আমি সামারিটা বলে শুনেছি। বান্দরগাঁও ফুলপুরিয়া আদর্শ সমিতি 2024 সালের 5 আগস্টের পূর্বে দীর্ঘ 16 বছরের অবস্থা সম্পর্কে যারা জানার এবং এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রদান নিমিত্তে গত 14/9/2024 ইংরেজি তারিখে সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী গঠিত সমন্বয়ক অ্যাডহক কমিটির তদন্ত প্রতিবেদন নিম্নে প্রদান করা হইল। নাম্বার 1, সমিতির পরিচালনা কোনরূপ নির্বাচন ছাড়া সভা রেজলিউশন বিহীনভাবে ফুলপুরিয়া নিবাসী মোহাম্মদ আব্দুল কাইয়ুম চৌধুরী, পিতা মৃত ডাক্তার মফিজুর রহমান ও তার কতিপয় সহযোগী সহ সমিতিকে নিজেদের সম্পত্তির মতো পরিচালনা করেছে। সমিতির সদস্যদের অনুমতি ছাড়া সমিতির পুকুর নিজেদের পারস্পরিক লাভের অসৎ উদ্দেশ্যে বরাদ্দ করেন। বাজারের মূল্যের চেয়ে অনেক বেশি দাম এবং মাটি বরাদ্দের পরিমাণ অনেক বেশি দেখাইয়া সমিতির এ খাতে 22 লক্ষ
50,000 টাকা লুটপাট করেন। পুরা বিষয়টা তদন্ত রিপোর্টে আছে, আপনারা দেখতে পাবেন, এটা সামারি। 3, অন্যায় ও অবৈধভাবে দোকান বিটি প্লট বিক্রি করেন মোট 13টি। দোকানে প্লট অবৈধভাবে মোট 28 লক্ষ টাকা বিক্রি করেন। প্রচলিত বাজার দর অনুযায়ী এই প্লটগুলোর দাম কমপক্ষে 65 লক্ষ টাকারও বেশি হওয়ার কথা আছে। এ সকল অবৈধ অন্যায় কারণে মান্দারগাঁও নিবাসী মোহাম্মদ মোজাম্মেল হোসেন ভূঁইয়া, পিতা ফজলুজ্জামান ভূঁইয়া সহ অনেকে সহযোগী এবং জড়িত ছিল। কিছু সহযোগী জড়িয়ে পড়ে। 4, অবৈধভাবে সমিতির পুকুর ভরার কাজে 46,50,000 খরচ টাকা, কিন্তু কোনো বিল বাউচার দেখাতে পারেন নাই। অবৈধ এই কাজে খরচ অনেক বেশি দেখান, তা বর্তমান বাজার দর মতে 24,50,000 টাকারও বেশি হওয়ার কথা নয়। 24,50,000 টাকা বা 24 লাখ টাকার কোন অবস্থাতে বেশি হওয়ার কথা নয়। পুকুর ভরাটের বিষয় সমিতির বর্তমান হিসাব এভাবেই পাওয়া গেছে। এখানে বর্গফুট দিয়ে একটা রিপোর্ট তৈরি করছে আমার সভাপতি এবং অ্যাডহক কমিটি, যে আসলে মানে প্রতি বর্গফুটে কি পরিমাণ খরচ আইছে বা আইতে পারে, ওটা আমি আর বললাম না। আর রিসিটের মাধ্যমে 21,38,000 ক্রেডিট দোকান বিটি বিক্রয় 28 লক্ষ নগদ বিক্রয় বান্দারগাঁও ফুলপুরি আদর্শ সমিতি 2024 সনের 5 আগস্টের পূর্বে দীর্ঘ 16 বছরের অবস্থা সম্পর্কে জানার এবং এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রদানের নিমিত্তে গত 14/9/2024 তারিখের সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী গঠিত অ্যাডহক সমন্বয় কমিটির তদন্ত প্রতিবেদন নিম্নে প্রদান করা হইল। 1, সমিতির পরিচালনায় কোন নির্বাচন ছাড়া সভা এবং রেজুলেশন বিহীনভাবে ফুলপুকুরিয়া নিবাসী মোহাম্মদ আব্দুল কাইম চৌধুরী, পিতা মৃত মোহাম্মদ মফিজুর রহমান, তার কতিপয় সহযোগী সহ সমিতিকে নিজেদের মতো করে পরিচালনা করেছেন। 2, সমিতির সদস্যদের অনুমতি ছাড়া সমিতির পুকুর নিজেদের পারস্পরিক লাভের অসৎ উদ্দেশ্যে ভরাট করেন। বাজার মূল্যের চেয়ে অনেক বেশি দামে এবং মাটির পরিমাণ অনেক বেশি দেখাইয়া সমিতি শুধু এই খাতেই 22,50,000 টাকা লুটপাট করেন। 3, অন্যায় এবং অবৈধভাবে দোকান ভিটির প্লট বিক্রি করেন। মোট 13টি দোকানের প্লট অবৈধভাবে মোট 28 লক্ষ টাকায় বিক্রি করেন। প্রচলিত বাজার দর অনুযায়ী এই প্লটগুলোর দাম 65 লক্ষ টাকারও বেশি হওয়ার কথা। এই সকল অবৈধ অন্যায় কর্মে মান্দারগাঁও নিবাসী মোহাম্মদ মোজাম্মেল হোসেন ভূঁইয়া, পিতা মৃত ফজলুর রহমান ভূঁইয়া এবং মোহাম্মদ মঞ্জুর আলম, পিতা মৃত নূর মোহাম্মদ MS নোমান, পিতা মৃত শহীদুল্লাহ আঠিয়া সহ আরো অনেক সহযোগী জড়িত ছিলেন। পিতা আছেন, পিতা জীবিত আছেন, দুঃখিত। টাকা এবং দোকান তারা নিজের নামে ভাগ বাটোয়ারা করে নেন। অবৈধভাবে সমিতির পুকুর ভরাট কাজে 46,50,000 টাকা খরচ দেখান, কিন্তু কোনোরূপ বিল বাউচার দেখাইতে পারেন নাই। অবৈধ এই কাজে খরচ অনেক বেশি দেখান, যাহা বর্তমান বাজার মতে প্রায় 24
লক্ষ টাকার বেশি হওয়ার কথা নয়। মোট ভরাটকৃত জায়গার পরিমাপ এবং মাপের হিসাব, মোট সমিতির বাড়ির পুকুর 80 ডিসিম, পূর্ব বাড়ির সদস্যদের দ্বারা ভরাটকৃত হলো 12 ডিসিম, রইল 68 ডিসিম। পুকুরের পাড়, উত্তর পাড় এবং পূর্ব পাড় বড়, ওটা বাদ গেলে 12 ডিসিম মাপ দেওয়া হয়েছে। 12 ডিসিম বাদ গেলে 56 ডিসিম জায়গা আসে। 56 ডিসিম জায়গায় ঘনফুট হিসেবে এবং 8 ফিট এভারেজ ভরাট হিসেবে বাজার মূল্য চারিদিকে আমরা যে তদন্ত করে দেখছি তার সর্বোচ্চ রেট 12 টাকা হিসেবে 24,11,000 টাকা আসে, যেটা আমরা 24 লক্ষ টাকা ধরছি। এর থেকে বেশি আসার কথা নহে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। রিসিটের মাধ্যমে 21,38,000 টাকা, 13টি দোকান বিক্রি বাবদ 28 লক্ষ টাকা, কাজ বিক্রয় 20,000 টাকা, মোট আয় 49,58,000 টাকা দেখান। ব্যয় মোট মাটি বাবদ নোমানকে 8 লক্ষ ব্যয়, মঞ্জুরকে মাটি ভরাট কাজে 17 লক্ষ, মানিক মেম্বারকে 11,50,000, জমি মাফা আমিনকে 10,000 সহ মোট খরচ 42,60,000 টাকা দেখান। এখানে আয় এবং ব্যয়ের মধ্যে পার্থক্য 6,98,000 টাকা। দোকানের নামজারিতে নেওয়া টাকার হিসাব 6,98,000 টাকা প্রসঙ্গে পরে আবার আছে কথা বলবো। দোকানের নামজারিতে নেওয়া টাকার হিসাব, নামজারি বলতে এক দোকান একজনের মালিক ছিল, পরে একজন মালিক হয়েছে, সেখানে মোট দামের উপর একটা টাকা নেওয়া হয়েছে, এটাকে দোকানের নামজারিতে নেওয়া টাকা। পূর্বে দায়িত্ব পালনকারীগণ দেখাইতে পারেন নাই। সমিতির পূর্বে দায়িত্ব পালনকারীরা সমিতির সকল কাগজপত্রের একটা মোটামুটি অংশ আমরা উদ্ধার করতে পারছি। আরো কিছু কাগজপত্র আছে বলে আমাদের মনে হয়েছে। একাধিক রিসিপ্ট বই থাকা সত্ত্বেও শুধুমাত্র একটা রিসিপ্ট বইয়ের মণি পাওয়া গেছে, আর বাকিগুলোর মণি জমা দেন নাই। কারো কথা থাকলে দয়া করে পরে বলবেন। একাধিক রিসিপ্ট বই পাওয়া গেছে, যেগুলো সিরিয়াল নম্বরে আলাদা আলাদা 1208, 1820 এরকম রিসিট আছে, কিন্তু 1208 নম্বর বইটার মণি দেখাইতে পারেন নাই। 1600 বা 1800 কত নম্বরের সিরিয়ালের বইটার মণি মানে যেটা জমা রিসিট বই, ওটার মণিটা দেখাইতে পারেন। শুধুমাত্র নতুন পুকুর ভরাটে যে নগদ টাকাগুলো নেওয়া হয়েছে 3 বিটি 40,000 কম বেশি, সেইটার মণিটা আমরা পাইছি, আর উনি অন্যগুলো দেখাইতে পারেন নাই। পরে কথা দয়া করি আরো অর্ধেক পেয়েছি। সমিতির নামে থাকা স্থায়ী ডিপোজিট, একটা ডিপোজিট ছিল অনেক আগের সমিতির নামে 40,000 টাকা, যেটা স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাওয়ার কথা। স্বয়ংক্রিয় বলতে 5 বছর বা 6 বছর পরে 40,000 80,000 হবে, 80,000 1,60,000 হবে, 1,60,000 পরবর্তী 6 বছরে 3,20,000 হবে। এই হিসাবে 40,000 টাকার ফিক্সড ডিপোজিট 4 লক্ষ টাকার উপরে হওয়ার কথা, যেটার হদিশ পাওয়া যায় নাই। একাধিকবার জিজ্ঞাসাবাদ করার পরও এটা দেখাইতে পারেন নাই। পুকুরের মাছ ফল ফলাদির হিসাব পূর্বে দায়িত্ব পালনকারীরা দেখাইতে পারেন নাই। গাছের নামে মাত্র একটা হিসাব দেখাইছেন 20,000 টাকা। সমিতির জন্মলগ্ন হইতে এই পর্যন্ত 20,000 টাকার গাছ বিক্রি হয়েছে, এরকম একটা হিসাব আমরা পাইছি। বাকিটা স্বীকারও করাইতে পারি নাই, পাইও নাই। 20,000 টাকা পাইছি হিসাবে আসছে বলে দেখছি আমরা। এই খাতে আনুমানিক 4 লক্ষ টাকার মতো তসরুপ করা হয়েছে। পুকুরে নতুন বাজার সৃষ্টির জন্য যে টাকা নেওয়া হয়েছে, সেখানে এক এক সদস্য থেকে এক এক রকম নেওয়া হয়েছে। 3 জনে 40,000 নেওয়া হয়েছে, 3 জনের থেকে 20,000 নিচে, 30,000 নিচে, এরকম করে নেওয়া হয়েছে। এরকম আমরা পাইছি। বিভিন্ন খাতে মোট দুর্নীতির পরিমাণ: পুকুর ভরাটে 22,50,000, দোকানের প্লট বিক্রিতে 37 লক্ষ, যেটা 65 লক্ষ হওয়ার কথা ছিল যদি বিক্রি করেও, যদিও বিক্রিটা আমাদের বিবেচনায় অবৈধ ছিল। যদি বিক্রি করো সেটার মূল্য ন্যূনতম প্রতি বিটা 5 লক্ষ করে, 5 13 65 লক্ষ হওয়ার কথা ছিল। সেখানে যেই বিক্রি করছে যেটা দেখাইছে 28 লাখ টাকা, সেখানে গ্যাপ হলো 37 লক্ষ টাকা। ফিক্সড ডিপোজিট বাবদ 4 লক্ষ, মাছ এবং ফল ফলাদি 4 লক্ষ, এগুলা মোট দুর্নীতির পরিমাণ হিসেব করতেছি। নতুন নামজারিতে
সমিতির সৃষ্টি লগ্ন হইতে এই পর্যন্ত যত দোকান হাট বদল হয়েছে প্রত্যেকবারই নিয়ম ছিল যে এখানে একটা ফি জমা দিতে হইতো, সেই টাকাতে এটার কোনো কাগজপত্র পাই নাই আমরা। এটা 4 লক্ষ টাকা ধরা হয়েছে। সেই হিসেবে ব্যাংকের স্থিতি সকল হিসেব কিতাব পরে ওনাদেরকে একদিন, ওনাদেরকে বলতে জনাব মোজাম্মেল হোসেন ভূঁইয়া, ওনাকে আমরা একদিন ডেকে আনি জিজ্ঞাসা করছি এই মুহূর্তে ব্যাংকে কি আছে। উনি আমাদের হিসাব দিচ্ছে 6,98,000 টাকা আছে। 6,98,000 টাকার মধ্যে 70,000 টাকা রিসিট আব্দুল কাইম চৌধুরীর ছেলে বাবু জমা দেয় নাই, টাকা দিচ্ছে জমা দেয় নাই, এছাড়া বাকি টাকা ব্যাংকে আছে উনি বলছেন। কিন্তু অদ্যাবধি যেটা গত কালকে পর্যন্ত জানলাম, সেই খাতে মাত্র 2 লাখ টাকা পাওয়া গেছে। বাকি টাকা ব্যাংকও বলতেছে, ব্যাংকের কথা বললে বলে যে নাই, কখনো নাই বলে, কখনো আছে বলে, পাওয়া যাবে বলে, কখনো তারিখের কথা বলে, এরকম বলা হয়েছে। আমি আমার কথাগুলো আমরা যেটা সর্বশেষ পাইছি একদম ক্লিয়ার করে বলতেছি। আমি একটু আগে দেখি কত হয়েছে। টোটাল সকল খাতে মিলাইয়া দুর্নীতির পরিমাণ 76,48,000 টাকা। যেহেতু প্রতি 3 জন সদস্য হতে, আমাদের একটা কনসেপ্ট এখানে আছে, যেহেতু প্রতি 3 জন সদস্য হতে 40,000 টাকা উঠে, এবং এই চাঁদা উঠানো টাকার মাধ্যমে 26,13,000 টাকা আসে। 196 শেয়ারে 26,13,000 টাকা আসে। যেহেতু বাজার মূল্য অনুযায়ী 24,50,000 টাকার মাধ্যমে ওখানে বাজার সৃষ্টি, মাটি ভরাট করে বাজার সৃষ্টি করা যায়, সেহেতু আমাদের সুপারিশ কোনো ধরনের প্লট বিক্রি করার প্রয়োজন নাই, বা যেটা করছে সেটা প্রয়োজন নাই, সেটা বলে আমরা প্রতিমা হিসেবে বলে আমরা বলছি। সেহেতু সকলের চাঁদার মাধ্যমে 26,13,000 টাকা উঠে এবং এই টাকা দিয়ে পুকুরের ভরাটের কাজ শেষ হয়, সেহেতু পূর্বের অবৈধভাবে দোকানের প্লট বিক্রি বাতিল করার সুপারিশ করা হয়। অবৈধভাবে সমিতির স্থাবর এবং অস্থাবর সম্পত্তির শেয়ার সমিতি যারা করেছেন, স্থাবর অস্থাবর সম্পত্তির ক্ষতি সাধন করেছেন যে সকল সদস্য, তাদের সমিতিতে থাকা স্থাবর অস্থাবর সম্পত্তি বলতে দোকান এবং সমিতির শেয়ার প্রয়োজনে নতুন নিয়মিত কমিটি জব্দ করে সমিতির সাধারণ সদস্যদের ক্ষতিটা পোষাই দেওয়ার জন্য সুপারিশ রাখা হয়েছে। যারা এরকম পূর্বে দায়িত্ব পালন করতে গিয়ে চরম অবৈধ অন্যায় কাজে জড়িত ছিল, তারা পরবর্তীতে যেন কোনো কমিটির কোনো সদস্য পদে, দায়িত্বশীল পদে না আসে, সেজন্য সুপারিশ আমরা করছি। পরবর্তীতে নিয়মিত কমিটির সুপারিশগুলো হলো, এবার সুপারিশ আকারে পরিচালনা দিচ্ছি। সমিতির রেজিস্ট্রেশন হালনাগাদ করা, সমিতির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত কমিটির মাধ্যমে সমিতিকে পরিচালনা করা, আভ্যন্তরীণ এবং সরকারি অডিটের মাধ্যমে নিয়মিত অডিট করার ব্যবস্থা করা, পুকুরের মাটি ও ভরাট কাজে বরাদ্দ, চরম অন্যায় এবং অবৈধভাবে নেওয়া পূর্বের সিদ্ধান্তগুলো বাতিল করে সমিতির সাধারণ সদস্যদের স্বার্থ রক্ষা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হলো। যেহেতু একথা আগে বলা হয়েছে, যাক অবৈধভাবে যে সকল সদস্য পূর্বে সমিতির অর্থ ক্ষতি সম্পদ করেছে, সেটা আমি পড়ছি এর আগে, এই সুপারিশগুলো করছে। আর আমাদের সবার এখানে সাইন আছে, এডক কমিটির সবাই সাইন আছে। এটাও এই সুপারিশমালা আকারে আমরা এটা আপনাদের পরবর্তী কমিটির জন্য আমরা উপস্থাপন করছি। পরবর্তী নিয়মিত কমিটি আপনাদের সুপারিশ ক্রমে, আপনাদের পরামর্শ ক্রমে যে কাজগুলো জরুরি বলে মনে করে ওনারা, সেভাবে সমিতির মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনে আমাদের সমিতিরা পরিচালনা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি এটা বলা বন্ধ শেষ করলাম। ধন্যবাদ জনাব আবুল কালাম বিচিকে। আমি আগে একবার বলছি, এটা পূর্ণাঙ্গ প্রতিবেদন নয়, এটা একটা সামারি পূর্ণাঙ্গ প্রতিবেদন আছে, যেখানে সকল খাত আলাদা আলাদা ভাবে লেখা আছে, এবং আমরা কাগজপত্র সহ যে তার জিনিস জব্দ করেছি সেটার এগেনিস্টে সমিতির দায়িত্বে যিনি ছিল ওনার সই সহ, আমরা ওনার বক্তব্য সহ সই সহ এই সকল কিছু মানে রেডি করে রাখছি। সদস্যরা ইচ্ছা করলে যে কোনো সময় ওটা দেখতে পারবে। আমরা জনাব মোজাম্মেল হোসেন ভূঁইয়াকে যখন আমরা বিভিন্নবার ওনাকে নিয়ে মিটিংয়ে বসছি, জিজ্ঞাসাবাদ করছি, জানতে চেষ্টা করছি, তখন ওনার থেকে আমরা যে জিনিসগুলো পাইছি, যে কথাগুলো ওনার থেকে বেরিয়ে আসছে, এই কথাগুলো ওনার মোকাবিলায় আমরা খাতায় লিখছি, দেখে আমরাও সাইন দিছি। এক পাশে সাক্ষী হিসেবে ওনার থেকে এগুলো স্বীকৃতিমূলক আমরা সাক্ষী দিছি, সবগুলো আমাদের এখানে আছে। এই ওনার বাক্য অনুযায়ী
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় অনেক কাটাকাটি আছে, এত বেশি কাটাকাটি আছে যে অনেক বেশি স্টাডি করার পরও এই কাগজপত্রগুলোর সঠিকতা এবং কাটাকাটি একই কাগজে এক এক রকম পাওয়া যায় নাই। সবগুলো আমি সব রকমের কাগজ আমার কাছে আমি রাখছি। আমি আজকে যদি আমাদের নিয়মিত কমিটি গঠন হয় সকল কাগজপত্র মূল কপি এবং ফটোকপি সব স্থানান্তর করে দিয়ে দিব ইনশাআল্লাহ। আমাদের কাছে যতক্ষণ ছিল আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি যে সমিতি যেহেতু সবার নিরীহ সদস্যদের প্রথম দিকে তো অল্প অল্প চাঁদা দিয়ে এই সমিতি অনেকে কষ্ট করে করছেন, সেই কষ্টের সমিতি আমরা সর্বোচ্চভাবে যতটুকু পারছি আমরা চেষ্টা করছি এগুলো তদন্ত করে আনার রাখার চেষ্টা করছি। আমরা পরবর্তী আপনাদের নিয়মিত কমিটিকে এগুলো দিয়ে দিব। আমার আপনাদের প্রতি আমার আহ্বান একটা সুন্দর নিয়মিত কমিটি আপনারা উপহার দেন, ওনাদের কাছে আমরা আমাদের কাগজপত্রগুলো সবকিছু দায়িত্ব বুঝিয়ে দিব। ধন্যবাদ সবাইকে। ইয়ে লাগে না তো, আমি তো লোকজন যেভাবে শুনতেছে এভাবে মাইক লাগে না, এমনি কথা বলতে পারি। ভাই মন্ডন কি আপনি কথা বলবে? মন্ডন কি আপনি কথা বলবেন না পরে বলবো? আজকে যে সামারি শিটটা তৈরি করছেন এটা এক কপি নাকি না ফটোকপি করছেন? ফটোকপি করে আমার মনে হয় প্রত্যেকের কাছে এক এক কপি করে দিলে ভালো হয়, তাহলে আমরা কিছু কথা বলতে পারি। আজকে ছিল না, ধন্যবাদ। আজকে আমাদের ছিল না, এটাকে আমরা ফটোকপি করে পরবর্তী আমরা যেহেতু পরবর্তী কমিটির কাছে এগুলো হস্তান্তর করবো, আমরা ওনাদের কাছে অনুরোধ রাখবো এগুলো একাধিক ফটো করে দেওয়ার জন্য ওনারা দিবে। ধন্যবাদ। ভূষণ ভাই কি আমাদের এখানে আছে? ভূষণ ভাই কি আমাদের এখানে আছেন? আমরা জানি যে অভিযোগগুলো আনছেন, এখন আজকে কি ওনাকে টাকা কথা আপনারা বলছেন কি? এই বিষয় হলো এই বিষয় হলো মুসলমান সকল স্বীকারোক্তি প্রত্যেকটা পার্টে পার্টে ওনার সাইন আছে, ঠিক আছে? প্রত্যেকটা পার্টে পার্টে ওনার স্বীকারোক্তি এবং ওনার নিজের সাইন করা আছে। ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা অত্যন্ত কষ্ট করে পরিশ্রম করে আমাদের রিপোর্ট তৈরি করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু আজকে যেহেতু আপনারা আমাদের অভিযোগগুলো কিছু কিছু অভিযোগ আছে যেটা বলছেন যে 6,98,000 যখন মুখস্থ অনেক কথা থাকে 6,98,000 টাকা ব্যাংকে ছিল, তখন আপনারা কাগজপত্র রেডি করবেন বা আমার কাছে জানছেন যে ব্যাংকে আমাদের বর্তমান ক্যাশ আছে 6,98,000 টাকা। কিন্তু আজকে আমরা এখন আপনাদের কাছে শুনতেছি যে 6,98,000 টাকা না 2 লাখ টাকা আছে। তারা আমাদের বাকিটা তো বাকি হিসাব করুন পরে, নগদ যে টাকাটা যেটা ব্যাংকে সেভিংস সেই টাকাটা কোথায় গেল আমাদের? যেহেতু আপনারা একটা দায়িত্ব গ্রহণ করার পরে প্লিজ দায়িত্ব গ্রহণ করার পরে এটা কোথায় গেল? আমি একটু এই জন্য সময় থাকলে কথাটা আমি আসলে আরো ক্লিয়ার হইতো। আবার কি আবার বলছি ধন্যবাদ মন্ডন ভাইকে এই আসলে সুন্দর যুক্তিপূর্ণ প্রশ্ন উপস্থাপন করার জন্য। এটার বিষয় ইনশাআল্লাহ আমরা আসলে আলোচনা করছি বা হোসেন ভাইকে ডাকা হয়েছে। উনি সর্বশেষ একটা সময় নিছিল যে এই 25 তারিখে পুরো টাকাটা উনি দিবে এবং ব্যাংকের হিসাবের যে কাগজ লেনদেনের ওটা সহ দিবে, কিন্তু উনি না দিয়া আগামী 10 তারিখ পর্যন্ত উনি সময় নিছে। এই 10 তারিখের ভিতরে উনি ব্যাংকের পুরো টাকা কাগজপত্র রিসিট সহ বুঝাই দিবে। এটা অ্যাডহক কমিটির সভাপতি বা অ্যাডহক কমিটির অনেক মেম্বারের সাথে আলাপ হয়েছে, এটা বুঝে যদি বুঝাই না দেয় তাহলে আমরা এই যে একটা কাগজ করছি দেখে এটা মনারঞ্জ উপজেলা টিউনো বরাবর একটা কাগজ জমা দেওয়া হয়েছে দুর্নীতি শ্বেতপত্র অনিয়মে। এসিলেট মনারঞ্জকে দেওয়া হয়েছে, ইনসা ও পিয়া ওসি মনারঞ্জ থানাকে দেওয়া হয়েছে। তাদের প্রত্যেকের রিসিট সিল এখানে আছে।
যারা কমিটিতে আসবে আইনগত সহায়তার জন্য তারা এটাকে ব্যবহার করতে পারবে। ঠিক আছে? সবাই তো উপস্থিতি পরবর্তী একটু সামান্য কথা থাকতে চাচ্ছিলাম। কি ঘটনা ছিল? একটু কথা বলতাম। হ্যাঁ জি বলেন। এখানে উল্লেখ করছিলেন যে মঞ্জুরকে এত লক্ষ টাকা দেওয়া হইলো, এসএম নোমানকে এত লক্ষ টাকা দেওয়া হইলো, তাহলে মঞ্জুরকে এই বিটি কি করে দেওয়া হলো? সে দোতলা বিল্ডিং নির্মাণ করছে এবং নোমানকে বিটি দেওয়া হইলো, তাহলে তারা বিটির পরিবর্তে টাকা যদি নিয়ে থাকে তাহলে কেন বিটি নিল তারা? এই জিনিসটা তো দেখতে ছিল। আসলে কেন সংযুক্ত এই যে তদন্ত রিপোর্টে আছে, নিয়মিত কমিটি গঠন হওয়ার পরে তারা সকল আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এই বিষয়ে। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, আমরা আসলে গত 5-6 মাস আগে ভিন্ন এক প্রেক্ষাপটে মাথাভূমি আদর্শ সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়। সেখানে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি আমাদের মূল্যবান সময়কে এই কাজে লাগিয়ে সমিতির সকল হিসাব কিতাব এবং অনিয়মগুলো তুলে ধরার জন্য, যাতে একটা সমিতির দীর্ঘদিনের সভাপতি নাই, এশিয়ান নাই, সহসভাপতি নাই, রেজিস্ট্রেশন নাই, এমনকি সমিতির যে রেজিস্ট্রেশন গত 20 থেকে 22 বছরের রেজিস্ট্রেশন করানো হয় এই সমিতি। বিভিন্ন অজুহাত আমরা আগে শুনতাম যে রেজিস্ট্রেশন হবে না, এইটা সেইটা। আমি ব্যক্তিগতভাবে সমাজসেবা অফিসে 3বার গিয়েছি, ওনারা আমাকে 100% আশ্বস্ত করেছে যে সমিতি রেজিস্ট্রেশন হবে, শুধু রেজিস্ট্রেশন এবং কমিটির মহানত মাইনে। বিগত 20-22 বছর ধরে রেজিস্ট্রেশন আলাদা করে না, ওটা জরিমানা দিতে হবে আমাদেরকে, এখন কিন্তু সমিতি রেজিস্ট্রেশন হবে। এছাড়াও আমরা পূর্বে অনেক কথা শুনেছি, এই সমিতির জায়গা নাই, সরকারি জায়গা নেই। আমাদের এই সমিতির 4টা দলিল এখানে আছে, খতিয়ান আছে, সমিতির সকল কিছু বৈধ মালিকানা কি আছে সকল কাগজপত্র এখানে উপস্থিত আছে। যার সবাই উপস্থিতি যে কথা বলছিলাম, আমরা আসলে আর চাচ্ছি না এই অ্যাডহক কমিটি আমরা দায়িত্বকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা চাচ্ছি আপনাদের মতামতের ভিত্তিতে সুন্দর একটা পূর্ণাঙ্গ কমিটি আমরা পুরো দিবেন। সেই কমিটি আপনাদের মতামত, আপনাদের দুঃখ বেদনা যত কিছু আছে তারা শুনবে এবং আপনাদের সমস্যা আগামী দিন আইনগতভাবে সুন্দরভাবে আপনাদের থেকে উন্নয়ন করে সকল সমস্যার সমাধান করা হবে। এর মধ্যে আমার কাছে সমিতির সভাপতি এবং সেক্রেটারির ব্যাপারে প্রস্তাব আসছে, যদি আপনাদেরও প্রস্তাব থাকে আপনারা করতে পারেন। আমার কাছে প্রস্তাব আসছে সভাপতি হিসাবে মোহাম্মদ তোফাজ্জল হোসেন ভুঁইয়া মাদারগাঁও, সেক্রেটারি হিসাবে প্রস্তাব আসছে মুক্তার হোসেন বাসের ফুলহুরিয়া, প্রস্তাব করেছেন সাইফুল ইসলাম ভুঁইয়া, জহির ইসলাম এবং বোলানুদ্দিন সহ অনেকে। বিকল্প আপনাদের কাছে প্রস্তাব থাকলে আপনারা করতে পারেন। আর যদি প্রস্তাব না করেন তাহলে আপনারা হয়তো উপস্থিত না ভোটের মাধ্যমে সভাপতি সেক্রেটারি নির্বাচন করতে পারেন। আর যদি বলেন যে ব্যালটের মাধ্যমে ব্যালট পেপারের মাধ্যমে করবেন, সেই ব্যবস্থা করা আছে। একাধিক প্রার্থী হলে আমরা ভোটে যাবো, আর যদি একাধিক প্রার্থী না হয় তাহলে আপনাদের মতামতটাই উপস্থিত মতামতটাই আজকে ভোট হিসাবে আমরা গণ্য করব। কোন বিকল্প প্রার্থী আছে কিনা
সভাপতি সেক্রেটারি হিসাবে আমার একটু আলোচনা করতে হবে। আপনাদেরকে বিরক্ত করতেছি প্রত্যেকে কর্মে নিয়ে ব্যস্ত। সভাপতি হিসাবে চাকরি করেন টাকা এখন তো আমরা যে সেক্রেটারি প্রস্তাব করছে সেক্রেটারি সাহেব মনে করেন সেক্রেটারি সাহেব থাকবে লাকসা আপনার ফিল্ডে কে থাকবেন সভাপতিও থাকবে ঢাকা এরপরে দিন সেক্রেটারি সাহেব থাকবেন উনি ব্যবসা বাণিজ্য করেন উনি থাকবেন লাকসা তাহলে আমরা এই অবস্থানে আমরা পান্তারগাঁও থেকে একজন সভাপতি প্রস্তাব দিচ্ছি এবং পুকুরিয়া থেকে আমরা দেখছি যে মোটামুটি ওনারা আসলে দুইজনে যুক্ত আর ওনারা যদিও বাইরে থাকে ওনাদের সহযোগী যারা সহসভাপতি থাকবে সেক্রেটারি থাকবে সাংগঠনিক সম্পাদক থাকবে ওনাদেরকে আমরা যোগ্য এবং শিক্ষিত দেখি যাতে ওনারা নিয়োগ দিতে পারে সভাপতি এবং সেক্রেটারি যদি ওনারা কাজ আসলে চালা দিতে পারে সরকারি শিক্ষিত লোক দিতে আমাদের আমাদের দৃষ্টিতে আমার কাছে মনে হয় এসে ভালো আপনারা মনে হয় যদি পান আপনারা প্রস্তাব আমার মনে হয় আপনারা হানা পর্যন্ত এটা ইনশাআল্লাহ শেষ করে দিবেন ধন্যবাদ আপনার বিরুদ্ধে আমার একটু কথা আছে সভাপতি সেক্রেটারি দুইজন মানে আর কোনো প্রার্থীতে নাই তো না তারপরে সভাপতি প্রার্থী আরেকজন আছে এখন আছে যে ওনার বিষয়ে কিছু বিতর্ক আছে সেটা হলো জানি উনি আগে কমিটিতে ছিলেন এই কথা হলো আগে কমিটিতে আমরা যে তদন্ত করছি এই তদন্ত অনুযায়ী ওনার কোনো রিপোর্ট নাই যে কোনো রেকর্ড নাই যে উনি কোনো দুর্নীতি করছে এক দুই নম্বর কথা হলো উনি আমলিক ছিল এরকম কথাও আসছে আমি প্রস্তাব পরে করতেছি পূর্বে আমলিক ছিল বা হয়েছে কিন্তু আমলিকের আমলে উনি বিএনপির কোনো লোকের কোনো ক্ষতি করা নেই এরকম কোনো প্রমাণ নেই যদি থাকে তাহলে প্রমাণ দিন আমরা ক্যান্সেল করবো না পার্টি উনি হলো হাজি মির হোসেন ফুলগড়িয়া সভাপতি আমি বলি আমি এটা উত্তর দিব আমার কথাটা শেষ করে যারা আসছে এই সাবেক সভাপতি সমিতির জন্মলগ্ন থেকে 5-6টা বিটাতে বিলেট দিছিল এগুলো সম্বন্ধে তো কিছু বললেন না বিলেট বলছেন নি না সদস্য ছাড়া এই সদস্যগুলা এই বিলেটগুলোর ব্যাপারে তো কিছু বললেন না নাম্বার 1 নাম্বার 2 উনি যে বললেন আর উনি যে কালাম স্যার যে হলো যে পূর্বের কমিটির কোন লোক এই সদস্যতে আসতে পারবে না তাহলে প্রস্তাব আকারে যেটা বলছে আমার মনে হয় এটা গ্র্যান্টেড হয় না ভাই আমি উত্তর উপস্থিতি আমাদের অ্যাডহক কমিটির সম্মানিত সদস্য যারা ভাগিরুল ইসলাম উনি একটা কথা বুঝতে পারছেন আসলে এখানে আমরা এই কমিটি অ্যাডহক কমিটি সুপারিশ করেছি অন্যায় যে সহে সেও অন্যায়কারী যেহেতু এতগুলো অন্যায় হয়েছে এই সমিতির কমিটিতে যারা ছিল তাহলে সাধারণ একজন সদস্য কি উদ্বুদ্ধ করেছে যে অন্যায়গুলো হচ্ছে তোমরা প্রতিবাদ করো তোমরা মাইক্রো না তোমরা লাগিও না এই ধরনের করে না তাদেরও দায়বদ্ধতা আছে এর পরবর্তী কেউ প্রার্থী হতে চায় আমি লীগ বুঝি না বিএনপি বুঝি না জাতীয় পার্টি বুঝি না জামাত বুঝি না সমিতির লীগের সদস্যরা আপনারা অবশ্যই অবগত আছেন বিগত দিনের কর্মকাণ্ডে কেউ যদি প্রার্থী হতে চায় আমি বলছি প্রস্তাব আগে রাখতে পারেন এখানে আমরা তারপরে প্রার্থীরা ঘোষণা শেষ হওয়ার পরে আমরা শুরু করব আমি এক মিনিট কথা বলবো আমি এই সমিতি বাজারের বাজার প্রতিষ্ঠা করার জন্য যে 5টা অথবা 4টা বিটি দিছিল ওই সময় কয়টা দিছিল আমি আসলে শিওর জানি না 5টা অথবা 6টা এরকম শুনছি ওরা নাকি এই সমিতির বাজারে যে সদস্য দিছিল তাদেরকে বাজার প্রতিষ্ঠার জন্য ওরা নাকি এখানেও সদস্য নাকি এখানেও বিটি পাবে এই ধরনের কোনো নিয়ম আছে কিনা অথবা আমরা এটা জানার জন্য অথবা এরকম কোনো আগে পূর্বে থেকে কোনো নিয়ম চালু আছে কিনা ওদেরকে খাওয়ার জন্য প্রতিষ্ঠা করার জন্য দিছে এখন ওরা এটা বিক্রি করে চলে গেছে বিক্রি করার ওদের আমরা জানি বিক্রি করার ওরা এই জায়গায় এখন এখানেও বিক্রি দিছে অনেক এটার পরিবর্তে সদস্য হ্যাঁ ধন্যবাদ
আর আরেকটা হচ্ছে আরেকটা করেন না, এটা হচ্ছে যে আমরা বাজারের পূর্ব সাইডটা আমাদের পশ্চিম সাইডটা নসরগঞ্জের সাথে যে মামলা সমিতি করছে, সমিতি কি এই জিনিসটা কি জানে যে নসরগঞ্জের জায়গা, জানি কেন সমিতির বিরুদ্ধে মামলা করলো, দীর্ঘ একটা টাইম লক্ষ লক্ষ টাকা আমাদের সমিতির খরচ করাইলো, এরপরে যে আবার এই সমিতির ওই লোকেরাই আবার মামলা ওদেরকে ছাড়িয়ে দিয়ে চলে আসলো। হ্যাঁ, এই জিনিসগুলো কেন করবে? ঠিক আছে, এই টাকাগুলি এই জিনিসগুলি নিয়ে আসলে একটু ঠিক আছে আপনারা মাথায় রেখে কথা বলবেন। ধন্যবাদ রাজুকে। সবার বিষয় বুঝতে বলেছি, নিয়মিত কমিটি হওয়ার পরে আমরা আজকে 50 বছর সমিতি সৃষ্টি হওয়ার 50 বছর পূর্ণ হয়েছে। এই 50 বছরের সমিতি একটা লিগের এত সম্পত্তি থাকার পরও একটা লিগের অফিস নেই। নিয়মিত একটা অফিস আছে, এখানে সাধারণ সদস্যরা জায়গা কোথাও বসতে পারবে, তাদের একটা আক্ষেপ করতে পারে, একটা দরখাস্ত জমা দিতে পারবে, নিয়ম যাচাই করতে পারবে। আমাদের একটা বিভিন্ন কমিটির কাছে অনেক প্রস্তাবনা থাকবে যে একটা যেহেতু অফিস সমিতি তাই একটা অফিস করা হয়, এবং সকল বিষয়ে ভুক্তভোগীরা অভিযোগ করা অন্তত 7টা ইনভেস্টিগেশনের ভিতরে সকল সমস্যার সমাধান সে কথা আপনার নিয়মিত কমিটির কাছে ইনশাআল্লাহ রাখবো। এখন আমরা কমিটির গঠনের দিকে আমরা অগ্রসর করছি। আপনি কি পার্টি আছে? সভাপতি প্রার্থী উনি প্রার্থীটা আছে বলছেন, প্রার্থী আছে। আচ্ছা শুনেন, আর কেউ আছে কিনা জিজ্ঞাসা করুন, সুদীপ সবাই কি আর কেউ প্রার্থী আছেন কিনা? সভাপতি সেক্রেটারি অথবা উপস্থিত না থাকলেও আপনারা প্রস্তাব দিতে পারেন, আমরা এখানে মোটামুটি সভাপতি সেক্রেটারি পদে আর কেউ প্রার্থী আছে কিনা? সভাপতি সেক্রেটারি পদে আর কেউ প্রার্থী আছে কিনা? ঠিক আছে, প্রার্থী আছেন নাকি? এক সভাপতি প্রার্থী পক্ষে প্রস্তাব আকারে আসছে জনাব মোহাম্মদ মুফাজ্জল হোসেন ভূঁইয়া, মাদ্রাসা কমিটির আদর্শ সমিতির সভাপতি হিসেবে ওনার নাম প্রস্তাব করেছে মোহাম্মদ সাইদুল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম ভূঁইয়া, গোলাম উদ্দিন ভূঁইয়া সহ অনেকে। সভাপতি হিসাবে মুফাজ্জল হোসেন ভূঁইয়া এবং ভূঁইয়া নিবাসী জনাব মীর হোসেন মিজির নামও প্রস্তাব আকারে আসছে। প্রস্তাব করেছেন আরিফুল ইসলাম ভূঁইয়া নিজেবাড়ি, এটা কমিটির সদস্য। সভাপতি মুফাজ্জল হোসেন ভূঁইয়ার পক্ষে কে কে আছেন আপনাদের ভোট দিতে হবে। সবাই দাঁড়াইতে হবে, সবাই দাঁড়াইতে হবে। সভাপতি মুফাজ্জল হোসেন ভূঁইয়ার পক্ষে সবাই দাঁড়ান, বসি হইতো না, সবাই দাঁড়ান। এক মিনিট কথা বলার সুযোগ দেন। এখন মোটামুটি চলতেছে কথা রাখেন, প্রার্থীদের বেশি আছে, আপনি কিভাবে হানা ভোট করবেন এখানে? দ্বিতীয় আইতেছি তো অর্ডার করতে। এখন প্রার্থীকে উপস্থিত থাকলে না মনে করেন অনেক ছোট ছোট মহিলা মনে হাত তুলতো না, এখন আমি তো হাত তুলবো তোদের বিয়ে হবে না না আমরা সব মহিলা আদর্শভাবে ভবিষ্যতে চলার জন্য আমরা একটা চেষ্টা করব, কিন্তু আওয়ামী লীগের আদর্শ পরিবর্তন আওয়ামী লীগ যারা 1 ঘন্টার জন্য আওয়ামী লীগ করেছে, 1 ঘন্টার জন্য আওয়ামী লীগ করছে, আমি এটাই কথা বলছি।
সবাই কথা বন্ধ করেন না। বসেন 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 সবাই বসেন বসেন সভাপতি দিদি আফসার জনাব বিরোধের বিধি বন্ধুগুলিয়া ওনার পক্ষে থেকে আছেন এই বসে সবাই বসে বসে এবার হচ্ছে এই সবাই বসে বিরোধের বিধি পক্ষে থেকে আছেন কিনা আরে বে আগে না থাকলে হাত উঠান। না হাত তুলে দাঁড়াও আচ্ছা তুমি বলো না জনাব বিরোধের বিধির সভাপতি প্রার্থী ওনার পক্ষে থেকে আছেন কথাই কই না। হাত উঠান জনাব বিরোধের বিধির পক্ষে সভাপতি থেকে আছেন হাত উঠান আপনাদের ভরপুর করে বলে কর্ণাটক বন্ধুগুলি আদর্শ সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব মোবারক হোসেন ভূঁইয়া বিট্টু। আমরা একটু ঘটনা বলি। দ্বিতীয় অপশন বর্তমানে আসছে জনাব মুক্তার হোসেন পাশের বন্ধুগুলিয়া সাধারণ সম্পাদক বর্তমানে আসছে এবং বর্তমানে উপস্থিত প্রার্থী ঘোষণা করেছেন আব্দুল মান্নান বান্দারগাঁও। মুক্তার হোসেন পাশের সাধারণ সম্পাদক আমাদের বন্ধুগুলিয়া আদর্শ সমিতির পক্ষে প্রস্তাব আসছে ওনার পক্ষে থেকে আছেন হাতুরা। কজন কোনাদান কোনাদান মুক্তার হোসেন পাশের পক্ষে থেকে আছেন এই হলো না হিন্দি কিছু লোক দামিটা বাড়িয়েছে
যারা সমিতির সদস্য না প্লিজ তারা কেউ কথা বলবেন না শুধুমাত্র আজকে সমিতির সদস্যদের সঙ্গে সহজে সেক্রেটারি টেনশনে আছে মনে হয় সেক্রেটারি সাধারণ সম্পাদক তাদের নির্বাচন কেন এরাও তো এভাবে হচ্ছে এরাও তো এভাবে হচ্ছে এভাবে হবে সভাপতিভাবে নির্বাচন না করলে পর্যন্ত সমর্থনের উপর নির্ভর করবে যারা সমিতি সদস্য তারাই শুধু ভোট প্রদান করবেন সমিতির সাধারণ সম্পাদক পদে মুক্তার হোসেন পাশে এবং আব্দুল মান্নান দুইজনের সাধারণ সম্পাদক পদে নাম রেখেছে মুক্তার হোসেন পাশের পদে কে আছেন প্রত্যক্ষভাবে আমরা সমর্থন করি আমি আবারও বলি শুনে তারা সমিতি সদস্য তারা কথা বলবেন 2 নম্বর আব্দুল মান্নান গাঁও সেক্রেটারি পদে প্রার্থী ঘোষণা করে সমিতি সদস্যরা শুরু করে দিবে
সেক্রেটারি পদে যারা লোকজন পাস পেয়েছেন 21 ভোট, যারা আব্দুল মান্নান উনি পেয়েছেন 29 ভোট। অতএব সেক্রেটারি হিসাবে আব্দুল মান্নানকে নির্বাচিত করা হলো। ইলেকশন হবে, ব্যালটের মাধ্যমে ইলেকশন হবে। ইলেকশনের ডেট তো শোনা যায় আপনারা বলতে হবে আজকের সভাপতি এবং সেক্রেটারি সম্পর্কে আপনি কমিটি গঠন নিয়ে আজকে একটা ছোট করে একটা বক্তব্য দেন। ঠিক আছে, তো আমি যেটা বলছি যে এরা যেটা বলতেছে এটা হবে না। আজকে যেটা হয়েছে পুরা দুনিয়া এটাই গ্যারান্টি। মাইকে দেওয়া হয়েছে, তারপরে সিটি দেওয়া হয়েছে, তারিখ দেওয়া হয়েছে, ইয়ার পরে তার কিছু থাকার কথা না। একজনও যায় না বসে। দুজনের মাঝে একটা লটারি দেন, দুজনের মাঝে লটারি দিলেন। নাড়াবির কথা নাই। একটু কথা অনেকগুলো বিষয় আছে, আমি জানি যে এগুলো জটিলতা বাড়বে, কিন্তু আলটিমেটলি সমাধান হবে। আপনারা যদি দেখেন যে সমিতির যে জটিলতাগুলো আছে সেগুলো যদি এভাবে চলতে থাকে, আমরা যদি ইয়ে করি, আলটিমেটলি আমরা হয়তো যে নিজেদের ইগো এগুলো আমরা প্রকাশ করতে পারবো, কিন্তু কোন সমাধানে আসতে পারবো না। আমি যেটা ইয়ে করি যে ওনারা যেহেতু মান্নান কাকা ওনারও যেহেতু আগ্রহ আছে সমিতিতে কাজ করার, বাসার কাকা ওনারও যেহেতু আগ্রহ আছে সমিতিতে কাজ করার, দুজনকে কো সেক্রেটারি হিসেবে রাখে। কো সেক্রেটারি মানে ওনারা দুজনই সেক্রেটারি একসাথে সবাই পালন করবে। এখানে কেউ বড় নেতা কেউ ঠিক আছে সাথে শুনেন না, তো আমি প্রথম যে কমিটিটা হচ্ছে আসলে প্রচুর কাজ এগুলো করতে হবে, অনেক লোক লাগবে এখানে। শুধুমাত্র আসলে আমরা শুধুমাত্র এখানে যে অমুক সেক্রেটারি অমুক সভাপতি এই নাম দিয়ে হবে না। আসলে যদি আপনারা দেখেন শুধু সমিতির রেজিস্ট্রেশন যদি ঠিক করে এটার জন্য দুটার কলার ক্ষয় করতে হবে। আমি কিন্তু বললাম কারণ আমি তো আমাদের ফাউন্ডেশন রেজিস্ট্রেশন নিয়ে কাজ করছি, নন কাকা শুয়ে আছে, প্রচুর কাজ করছি। রেজিস্ট্রেশন যে কি জিনিস এটা নিয়ে ইয়ে করতে হবে। তারপরে যে জিনিস পড়ছে এটা আমাদের এই যে আপনারা যে পড়ছেন যে জিনিসগুলো ফাইন্ড আউট হয়েছে এগুলো ঠিক করতে প্রচুর কাজ আছে। আমি শুধু ওনারা দুইজন না, আমার মনে হয় দুই গ্রাম থেকেই আমাদের এই টোটাল মেম্বারদের থেকে যারা যারা মানে কি জানি বলে কাজ করতে আগ্রহ এবং কাজ করার মতো কোয়ালিটি আছে, আমরা এরকম সবাইকে এটাতে অ্যাট লিস্ট মানে 6 জন 7 জন না, তারপরে 9 জনের কমিটি করব। এবং কমিটিতে অমুক বড় পজিশন অমুক ছোট পজিশন এভাবে না দেখে সবাই মিলে যে এটা পারবে। সাপোজ একজন সদস্য কিন্তু উনি একটা কাজ পারবেন, উনি ওই কাজটা করবেন, এভাবে আমরা আগাই। আমরা যদি ইয়ে করেন তাহলে আমরা এভাবে আগাই।
আগে এটাকে একটু বলায় যদি রেজিস্ট্রেশন ঠিক করে দেয় তারপরে আপনারা ইলেকশন করে তাকে গোপন করে ইলেকশন করে যার নেতা হওয়া তার কোনো অসুবিধা নেই। যদি ঠিক না করে শুধু মাথা ফাটাফাটি হবে, মারামারি হবে, লোক দৌড়াদৌড়ি করবে, কোনো কিছুই হবে না। হ্যাঁ, আমার মনে হয় যে কি আপনারা এইভাবে আগান। বাসের কাকা এবং মান্নান কাকা দুজনই ও সেক্রেটারি হিসেবে থাকুক, কোনো অসুবিধা নাই, নিজেরাই তো আমরা সবাই ও সেক্রেটারি হিসেবে থাকুক। আর সেকেন্ড যদি আপনারা আরো 2-4 জন মুরব্বী দেন তারা সমিতিতে গাইডলাইন দিবেন, ওনাদেরকে দেন। আমি মনে করি যেমন সমিতিতে যেমন কালাম ভাইও থাকা উচিত, কারণ আসলে আপনারা যদি দেখেন কাজগুলো ডেভেলপ করেছে তাহলে এখানে আমাদের মহল্লা থাকা উচিত। আমাদের যদি আপনাদের, আমি তো আসলে জানি না, মানে আপনারা বলতে পারবেন, আমি যাদেরকে চিনি আমি তাদের নাম বলতেছি। আমার মনে হয় যে কি আপনারা মুরব্বীরা মিলে দেখেন, খেলাখেলি করেন না, অনেক হয়েছে যে আসেন এখানে একটু লাইন করি। এখানে অনেক গরিব আছে, আমি যদি দেখি 196 মেম্বারের মধ্যে কিছু আছে যাদের কোনো ভয়েস নেই, কখনোই ছিল না, তারা কিন্তু জানে না। আর আপনারা যেদিকে করবেন তারা এটার বেনিফিট পাবে, আপনারা না দিলে তারা বেনিফিট পাবে না। শুধু এই কথাগুলো চিন্তা করতে পারেন। এই সমিতি থেকে আমাদের অনেকেরই হয়তো সমিতির সুবিধা অসুবিধা কিছু যায় আসে, কিন্তু ওনাদের অনেক কিছু যায় আসে, দেখা যায় এটাই হলো হয়তো দেখা যাবে ওনাদের সম্ভব। তো আসেন সবাই মিলে এটাকে ক্লিয়ার করি। এখন আপনারা চালাই দেন, আমার কি হবে দুজন ও সেক্রেটারি হিসেবে থাকুন এবং সাথে আরো কয়েকজনকে আপনারা সমিতির মধ্যে যারা কাজ করতে পারবেন, কারণ কাজ করা দরকার, অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো করতে পারবেন। নজিনিয়া কমিটি করে কোটা কমিটিতে পরিচয় 11 জন সবাই তো বলতেছি যেহেতু সভাপতি আমরা কাকা যে কথা বলছে বাসিক কাকা মানব কাকা একটা সবাই কাজ করার জন্য, তো সভাপতি যেহেতু মিরসুন কাকাও ঠিক আছে, উনিও ওনার পক্ষে ইয়ে করতে, ওনাকেও কাজ করার জন্য একটা ইয়ে করে রাখা দেয়। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমি একটু বলি, সমিতির একটা গঠনতন্ত্র আছে, সমিতির একটা গঠনতন্ত্র আছে। গঠনতন্ত্র অনুযায়ী 11 সদস্য লাগে, এটা গঠনতন্ত্র। সভাপতি একজন, সহসভাপতি 2 জন। আমার প্রস্তাব থাকবে সহসভাপতি 2 জন লাগে, একজন আমি ওনার কথা প্রস্তাব করছি। বড়দের নাম দিতে তো কি লাগে, আরেকজন লাগবে, আরেকজন লাগবে মাস্টার কালাম ভাই, কালাম ভাই, এই সহসভাপতি, এই কালাম ভাই সহসভাপতি কি আছে সভাপতি যারা প্রবর্তন করেছেন সেক্রেটারি আর সহসভাপতি হিসেবে মাত্রাঘাটের প্রস্তাব আসছে মোহাম্মদ তাহের হোসেন ভুইয়া, আর সহসভাপতি হিসেবে বুলবুলি থেকে প্রস্তাব আসছে মোহাম্মদ আব্দুল সাত্তার। ঠিক আছে, আপনারা যদি পারেন এই 5 জনে মিলে 11 সদস্যের একটা কমিটি গঠন করে নিন, সবাই আমাদের কোষাধ্যক্ষ কে ভাই? কোষাধ্যক্ষ কে? ধন্যবাদ ধন্যবাদ। এখন আজকের এই সমিতির নির্বাচিত সভাপতি কি অবস্থা, ভালো আছেন?
আমরা জামাই চলে গেছি বিদেশে না তাই না সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে নির্বাচিত সভাপতির কাছ থেকে এই সমিতির আগামী দিনের ভবিষ্যৎ এবং সমিতির করণীয় ওনাদের পদক্ষেপ সম্পর্কে আজকে নির্বাচিত সভাপতিকে উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে কিছু বলার জন্য নির্দেশনামূলক কিছু বলার জন্য অনুরোধ করি। আজকে নির্বাচিত সভাপতি তারা প্রবর্তন নির্দেশনা বলে অনুরোধ করি। আমরা এটা উনি আসছে এটা ঠিক করে নিয়ে চলে যাবে এটা উনি দরকার নাই এগুলো না কামাইলো না যদি কি কর না কেন ওনার মতো লোক পাইব না আমরা এটা একটু ধরে সেটা হলো যে মামার কাকা যেটা বলেছে আসলে আর আমাদের আমি কাছে থেকে এটা নিয়েই যে করছিলাম যে আমার এই ধরনের দায়িত্বে আসলে আমার যাওয়াটা একেবারে অসম্ভবের পর্যায়ে। কিন্তু যদি বলেন যে যে কথাগুলো যে আলাপগুলো আমি দেখছি এই আলাপগুলো দেখছি যে এই জিনিস নিয়ে শুধু মানে খেলাখেলি হবে, খেলাখেলি থেকে একটা সময় আমি ফর্সি করিতে মারামারি হবে, এছাড়া আর কোনো কিছু হতো না। কারণ যে ঘটনাগুলো সামনে যাচ্ছে এবং সম্পদের যে দাম বাড়ছে এখন, মানে এই জায়গাগুলোর যে দাম, এইটার কারণেই সবাই মারামারি করবে, আজকে নাও কাল করবে মারামারি করবে। এই জায়গা থেকে যদি উত্তরণ করতে হয় তাহলে সবাইকে ধৈর্য ধরে সহনশীল হয়ে সামনের দিকে যেতে হবে। তো এই জন্য আমার মনে হয়েছে যে ঠিক আছে, আমি ফাইনালি বলেছি যে আমি এর সাথে আপনাদেরকে থাকবো, কিন্তু যাতে এই জিনিসগুলো একটু ঠিক করে দেওয়া যায়। আপনারা যদি খেয়াল করেন অ্যাডহক কমিটি করা, তখন যদি অ্যাডহক কমিটি করা না হতো তাহলে একটা দিনে অনেক কিছু হতো, অনেক ঝামেলা হতো। দুই নম্বর হলো অ্যাডহক কমিটি করার কারণে আমরা একটা দিক নির্দেশনা পেয়েছি সবাই যে কি অবস্থায় আছে আমরা কোথায় যাওয়া যেতে পারে, এরকম একটা অ্যাটলিস্ট কিছু হলে একটা ধারণা আসছে। তো প্রথম ধন্যবাদ হলো কি অ্যাডহক কমিটিকে। আমি যখন প্রথম মিটিংয়ে ওনাদের আমি যখন প্রথম মিটিং এর পরে বাড়িতে আসি, তো আমি ওনাদের সাথে বসছি, মানে খুব অনেস্টলি আমি ধারণা করতে পারি না যে ওনারা এত রেসপন্সিবিলিটি এটা করবেন। কারণ আমি লোকজনকে বাংলাদেশের মানুষের রেসপন্সিবিলিটি নিয়ে আমার কিছুটা কমন ধারণা আছে, কিন্তু আমি ওনাদের সাথে বসে দেখলাম যে ওনারা যে পরিমাণ কাজ করছেন এটা আমি আসলে আশা করিনি। আমার মনে হচ্ছিল যে হয়তো গাছাড়া কিছু একটা হবে, কিন্তু ওনারা প্রচুর কাজ করছেন এবং এগুলোর ভিতরে ঢোকার চেষ্টা করেছেন। এটা ঠিক যে ধরেন এই সমিতি যেভাবে হয়েছে, পরবর্তীতে যেভাবে চলেছে, যেভাবে এটা আজকে পর্যন্ত আসছে, এখানে প্রচুর মানে ইস্যু আছে যেগুলো সামনের দিকে ডিল করতে হবে। আমি যদি বলি যে হয়তো ও বলছে যে আমার মেম্বারশিপ কি, ও বলছে আমি কি কিনা, আমার তো 3 নাম আছে, আমার 2 নাম আছে, আমারও খুব হয়েছে, আমার তো হয়েছে, অনেক কিছু আছে, প্রচুর জিনিস আছে। আপনি বলেন এগুলো কিভাবে সমাধান করবে, এগুলো কে সমাধান করবে, কেমনে করবে? তার মানে হলো যে কি এগুলো একটা প্রসেস ডেভেলপ করতে হবে, যে প্রসেসের মাধ্যমে এই সমাধানগুলো আসবে কোনো না কোনো ভাবে। আপনার কারো হয়তো কেউ ক্ষতিগ্রস্ত হবে, কেউ লাভবান হবে, কিন্তু সমাধানটা করা যাবে, এটার একটা প্রসেস ডেভেলপ করতে। তো আমি যেটা বলছি যে যেমন একটা রেজিস্ট্রেশনটাকে আপডেট করা, এটার একটা প্রসেস ডেভেলপ করা, যে প্রসেসের মধ্যে দিয়ে ডিসপিউট গুলো, মানে যে একজন বিভিন্ন ধরনের যে ডিসপিউট আছে সেই ডিসপিউট গুলো যাতে সলিউশন করা যায়, সলিউশন দেয়া যায়, এই ধরনের একটা প্রসেস ডেভেলপ করা। বাইলস আছে যেটা হলো সংবিধান অথবা বাইলসটাকে আপডেট করা। আপনি বাইলস করা হয়েছে হয়তো 30-40 বছর আগে, তখন তার সময়ের কথা চিন্তা করি, কিন্তু একটা বাইলস করতে হবে যে বাইলস অনুযায়ী এটা চলবে। এই জিনিসগুলো আমি মনে করি যে এটা স্ট্রাকচারটা, মানে এগুলো হলো গুরুত্বপূর্ণ। এবং আমাদের বর্তমান যে কমিটিটা হচ্ছে সেটা মূল অবজেক্টিভ থাকবে হলো এই দুটো। একটা হলো কি রেজিস্ট্রেশন, লিগ্যালি এটা
এটার যে জায়গা সমিতি সেগুলোকে ডিফাইন করা, সেগুলোকে কি জানি বলে শৃঙ্খলার মধ্যে আইনগত প্রসেসের মধ্যে আনা, এবং যে সমস্যাগুলো হয়ে গেছে সেগুলোকে কিভাবে সমাধানের মধ্যে দিয়ে যাওয়া যায়। কারণ আমি তো আপনাকে দোষ দিতে পারবো, কিন্তু দোষ দিয়ে তো আমি আর কিছু করতে পারবো না, আমাকে একটা সমাধানে আসতে হবে। এখন আমি কি করবো অথবা আমরা কি করবো, তো যা কিছু করা হবে আমি শুধু একটা প্রথম কথা বলি, সেটা হলো সবাই মতামত নিয়ে করা। অর্থাৎ কমিটি একটা জিনিস, যে কোনো জিনিস যদি তৈরি করে যে এই ডিসিশনটাতে যাবে, এটা যদি একটা মেজর ডিসিশন হয় তাহলে অবশ্যই একটা এজিএম থেকে এটা সিদ্ধান্ত নিয়ে করা হবে। এটা হলো প্রথম বিষয়। এটা নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কারণ নেই। আমরা যেমন প্রথম মিটিংটা আমরা আশা করি যদি রোজার ঈদের সময় আমরা এর মধ্যে যে কাজগুলো হবে রোজার, আমরা টাইম টু টাইম মিটিং দেখে আপনাদেরকে আপডেট করব কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, আমরা মানে এভাবে টাইম টু টাইম আমরা মিটিং দেখে আপডেট করব। এটা হলো আমাদের প্রথম কমিটমেন্ট। যদি আমরা নাও পারি তাহলে বলবো ভাই অথবা কাকা আমরা কিন্তু এটা করতে পারি না, এখন কি করবো আপনারা বলুন। বুঝতে পেরেছেন বিষয়টা? সো আর যদি বলি যে এই মুহূর্তে আসলে না অবশ্যই বলা যাচ্ছে না যে আর কি কি আমরা এই মুহূর্তে কোনটা আগে কোনটা পরে ধরবো, কিন্তু আমি প্রথম গ্রসলি যেটা বলেছি যে সমিতির লিগ্যাল, সমিতির জায়গার লিগ্যাল এবং এই লিগ্যালিটিটা এস্টাবলিশ করা, প্রসেস ডেভেলপ করা। প্রসেস মানে হলো যে কি সমস্যাগুলো সমাধান কিভাবে হবে সেটার একটা প্রসেস। যেমন আমি বলি, ফারুক বলল যে আমার তো মেম্বারশিপ আছে কিন্তু আমি তো মেম্বার না, কাগজপত্র নাই, তাহলে এটা একটা সমাধান করতে হবে। তাহলে কি করতে হবে, যেটা কিভাবে সমস্যাটার সমাধান হবে, এটা তো একটা প্রসেস লাগবে, তাই না? এই প্রসেসটা সবার জন্য কমন হওয়া উচিত না, নাকি একজনের জন্য একটা আরেকজনের জন্য আরেকটা, তাই না? আমরা এরকম একটা প্রসেস ডেভেলপ করতে হবে এবং সেই প্রসেসটা আমরা সবাই মানতে হবে। তার মানে প্রথম প্রসেসটা ডেভেলপ করে সবাই ভোট নিয়ে ওই প্রসেসটাকে এস্টাবলিশ করতে হবে, তারপর ওই প্রসেসের ভিত্তিতে সবাইকে করতে হবে। আমি বুঝাতে পারলাম বিষয়টা আপনাদেরকে যে কোনো একটা সমস্যা সমাধান কিভাবে করব সেটার আগে একটা প্রসেস ডেভেলপ করে সেটা সবাই ভোট নিয়ে পাস করে ওই প্রসেসের ভিত্তিতে ওটাকে সমাধান করব। তো এই কাজগুলো হবে সামনের দিকে। আমরা বলতে আপনার ধৈর্য ধরে আপনাদের মতামত দিবেন, পরামর্শ দিবেন, কিন্তু কোনো ব্যক্তিগত ইগো, আক্রোশ অথবা ব্যক্তিগত ইয়ার মধ্যে যাব না। এটা হলো আমাদের তাইলে হবে কি এই সমিতি যেভাবে তৈরি হয়েছিল যে দুই গ্রামের মানুষের মিলিত, এটাকে কি বলবো, একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের একটা বহিঃপ্রকাশ কিন্তু এই সমিতি। আমরা দেখেছি ঈদের জামাতও দুই গ্রামের মানুষ একসাথে করে, মানে যে কোনো কিছু দুই গ্রামের মানুষ, এটা যাতে না ভাঙে, এটা যাতে শক্ত থাকে এবং আমরা যাতে একটা সুন্দর পরিবেশে এই বাজার এবং এই এলাকায় এই সমাজ তৈরি করতে পারি, সেটাতে আমাদের ফোকাস থাকবে। পলিটিক্যাল ইস্যু আগেও ছিল। পলিটিক্যাল ইস্যুতে মানুষ মানে পুরো বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা আসলে গত কয়েক বছরে যেভাবে গেছে দেখেন, আমি জানি এখনো অনেকেই, ধরেন আমি যদি বলি জুলাইয়ের 36 দিনে যে মানুষ মারা গেছে, এটা আমি জানি যে এখানে যারা বসে আছে তার মধ্যে কেউ এটাকে জাস্টিফাই করবে, আমি জানি মানুষের কবি হিটলার। আপনি দেখেছেন হিটলার লক্ষ লক্ষ ইহুদিকে অথবা লক্ষ লক্ষ মানুষকে ট্রেনের মধ্যে ঢুকায় গ্যাস চাপারে ঢুকায় দিয়ে মেরে ফেলছে। আমি জানি যে পুরো পৃথিবীতে এখনো প্রচুর মানুষ আছে যারা এটাকে জাস্টিফাই করবে, যারা এটাকে বলবে যে এটা ঠিক ছিল, কেউ তো বলবে যে এটা ঠিক ছিল না। এরকম পৃথিবীতে মানুষের সর্বসময় এরকম ছিল, কিন্তু আমাদের যদি বলি যে একটা সামাজিক প্রতিষ্ঠানকে সামনে নিতে এই ধরনের ব্যক্তিগত মতামতগুলোর বাইরে থাকতে। আমি কি মনে করি ব্যক্তিগতভাবে, এটা এখানে আসলে কোনো এখানে পলিটিক্যাল অথবা রাজনৈতিক ইয়েগুলো উঠতে উঠে দেখতে হবে সদস্যদের দায়িত্ব, অর্থাৎ সদস্যদের স্বার্থটা কিভাবে রক্ষা হয়। সব সদস্য যাতে সমানভাবে প্রত্যেকটা স্বার্থ ভোগ করতে পারে, অর্থাৎ কম হলে কম, বেশি হলে বেশি, এই জিনিসগুলো নিশ্চিত করা। আমি মনে করি ধার্মিকভাবে আমাদের ইমাম সাহেব আছে, কাদের কাকা আছে, যারা আসলে রিলিজিয়াসলি অনেক আমি মনে করি এটাই আমাদের দায়িত্ব হওয়া উচিত নেতা হিসেবে। যদি আমরা নেতৃত্ব দেওয়া থাকে যে সবাই সবকিছু সমানভাবে যাতে আমরা করতে পারি, সবসময় সম্ভব না হলে আমরা চেষ্টা করব আপনাদের মতামতের ভিত্তিতে। আমরা পরবর্তী মিটিং আশা করি ইনশাআল্লাহ রোজার ঈদের সময় আমরা পরবর্তী মিটিং করব, হয়তো রোজার ঈদের পরের দিন অথবা একদিন পরে ওই সময়, কারণ মানে যাতে আমরা সময়গুলো করতে পারি। আর এর মধ্যে যারা কমিটি হবে তাদের সাথে আমরা একসাথে একজন হয়তো এক এক জায়গায় থাকবে, কিন্তু এখন ভার্চুয়ালিও আলাপ করা যায়, করা যায়, এগুলো করে আমরা এই কাজগুলো আগায় নিয়ে যাবো। আর আমরা আজকে মানে হয়তো আমরা যারা কয়েকজন বলবো বসে একটা পূর্ণাঙ্গ কমিটি আমরা ডিসাইড করব। কমিটি করার মূল উদ্দেশ্য থাকবে, মূল থাকবে এই সমস্যাগুলো সমাধান করতে যাদের জ্ঞান বুদ্ধি
এবং শিক্ষা দিয়ে হেল্প করতে পারবে তাদেরকে নেওয়া তাদেরকে করতে হবে। আর ধন্যবাদ সবাইকে। ব্যক্তিগতভাবেও যদি কেউ কোনো কিছু মতামত দিতে চান তাহলে বললেন, কোনো অসুবিধা নেই। লিখিতভাবে দিতে চাইলেও আপনারা দিতে পারবেন, এগুলো রাখা হবে। লিখিত মতামত দিলেও লিখিত যদি অনুরোধ এগুলো রাখা হবে, এবং পরবর্তীতে এগুলো আলাপ করা হবে। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ। নাস্তার ব্যবস্থা আছে। আমাদের নির্বাচিত সাধারণ সম্পাদক নির্বাচিত সেক্রেটারি এবং নির্বাচিত সেক্রেটারি আব্দুল মান্নান, যার একার উত্তর পাশে আজকে নির্বাচিত সালাম দিবে সেক্রেটারি অফিস কথা বলতে সম্মানিত সমিতি সকল সদস্যবৃন্দ সবাইকে আমার সালাম। আপনারা দীর্ঘদিন থেকে আমাদের এই সমিতি পরিচালনা করে আসছেন। সবাই সবার দায়িত্ব নিয়েছিলেন। এখন আমাদের তো আপনারা একটা কমিটি করে দায়িত্ব দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সব সদস্যের সকল কাগজপত্র জায়গা এবং বাজারের জিনিসপত্রগুলো আপনাদেরকে ঠিকমতো তুলে দেওয়ার মতো দায়িত্বটা আমাদেরকে যদি আমাদের দিতে পারি, এটার জন্য আপনাদের কাছে আমার দোয়া কামনা। এই বক্তব্য আশা করি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের সামনে নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ওনাকে বক্তব্য দেওয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে আমি অত্যন্ত খুশি হয়েছি যে আপনারা আমাকে সেক্রেটারি পোস্টে নিয়োগ দিয়েছেন। আসলে দেখেন, আসলে আমরা বান্দরগাঁও ফুলপুকুরিয়া পূর্ব থেকে ভাই হিসেবে কাজ করে আসছি। আসলে আমার পোস্টে আমার ভাই বাসে যে কাজ করুক, আমার কোনো আপত্তি নাই, যাতে আমাদের এই সুন্দর পরিবেশ সুন্দর থাকে। আমরা আগে থেকে বান্দরগাঁও সভাপতি থাকবে, ফুলপুকুরিয়া সেক্রেটারি থাকবে, আর অন্যান্য সদস্যরা মিলে আমরা মিলেমিশে কাজ করবো। এখন যেহেতু মনে করেন হয়তো আমরা একটু অন্যভাবে দেখছি যে এখানে একটা সমস্যা হয়েছে, বা আমাদের অনেক ভাই আমাকে বলছে যে দেখেন আসলে এখানে সমস্যাটা অন্যভাবে হয়ে গেছে, আমরা একটু দাঁড়ান। আসলে আমার ভাই একজনের প্রস্তাবও করে বলছে, প্রস্তাব করার পরে আমি তাই নাকচ করতে পারিনি যে আমি দাঁড়াইছি। যাই হোক, আমার ভাই বাসের দুটি মনে কষ্ট দেওয়া কিছু নাই, কাজ করা। আমরা এক পরিবার, আমার কথা হলো আমরা এক পরিবার। আমরা সামান্য জিনিস নিয়ে, সামান্য কিছু নিয়ে ব্যবহার করে কারণে সৃষ্টি করতে চাই না। আমরা যাতে সবাই একভাবে মিলেমিশে থাকতে পারি। আর আমার বিশেষ অনুরোধ থাকবে, দেখেন আপনারা আমাদের কাছে রিপোর্ট উপস্থাপন করছেন, অত্যন্ত সুন্দর। ৭৬ লাখ টাকা, কম না, নাস্তার ব্যবস্থা আছে ৭৬ লাখ টাকা, ১-২ লাখ টাকা। এটা আসলে আমি মনে করি সভাপতির পক্ষে বা সেক্রেটারির পক্ষে সম্ভব না। একক সভাপতির পক্ষে সম্ভব হতো না, একক সেক্রেটারির পক্ষে সম্ভব হতো না। আমরা সবাই মিলে ১৭৬ জনের দায়িত্ব এটা, বুঝছেন? একটা কথা বলে কথা বলি ১৯৬ জনের দায়িত্ব, ১৯৬ জনের দায়িত্ব। আপনারা এটা কিভাবে সুন্দর হবে, কিভাবে এটা কারেকশন করতে পারবেন, কিভাবে কোথায় সমস্যা হয়, এটা আপনারা সবাই বলতে হবে। এখন মনে করেন আমি সভাপতি নিয়োগ করেছি, আই সভাপতি সাহেব বলল কি আমার ৭৬ লাখ টাকা খবর দিই। এখন সভাপতির কাছে তো আর পুলিশটা করে এরকম না যে আমি ধরে নিয়ে যাবো, আনিয়ে মা রিমান্ড দিয়ে টাকা উসুল করে নিব। এখন আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা লাগবে। আজ যে মনে করেন এখানে 18টা আমরা শুনছি 18টা বিডি দিয়ে গেছে, তার নাম এবে আমি যেভাবে হবে 13টা বিডি দিয়ে গেছে। ওই বিডিগুলো পুরনোত্তর এটা পুরনোত্তর কাছে না নিউজ করে দিই আমি আজ আমরা তো ফুল ভিডিওস হয়তো পাইছে, হয়তো মনে করেন বড় কিছু দরকার হচ্ছে, এতে সমস্যা হবে।
এইগুলো আসলে সবার সবার সহযোগিতা করা যাবে। শুধু একজন দুইজনে করবে এখানে এখানে মাইক দেবে এটা হইতো না, সবাই সহযোগিতা লাগবে। যে জন্য যাই হোক আপনারা আমাকে নির্বাচিত করছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। তো আমার ভাই বাসায় কাজ করো, ইনশাআল্লাহ আমি ওনাদেরকে যদি না আমাকে মনে করে তোমাদেরকে সহযোগিতা করতে হবে, ইনশাআল্লাহ আমি করবো। আসসালামু আলাইকুম। অত্যন্ত সহজভাবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য এর মধ্যে দীপ্ত বক্তব্য অনুরোধ করছি মানববন্ধু আদর্শ সমিতির নবনির্বাচিত সভাপতি পূর্ব নির্বাচিত জনাব আব্দুল সাত্তার। বিসমিল্লাহির রহমানির রহিম। আদর্শ সমিতির সদস্যবৃন্দ, আমাকে সবাই মিলে একদম কম আছে, কমের মধ্যে আমি 100 কথার মধ্যে 2 কথা সব কথা বলে দেব। ধন্যবাদ। অ্যাডম কমিটি আমাকে পাঠাইছে, আমরা 6 জন অ্যাডম কমিটি ছিলাম। এই সমিতির যত কিছু ছিল সব কিছু আমাদের অবগত আছে। আমি অনেক কিছু জানি, অনেক কিছু বুঝেছি, আর বুঝি নেই, কখনো সমিতির মধ্যে অ্যাড হয়নি, এই জন্য বুঝতে পারিনি। অ্যাডম কমিটিতে ঢুকে আমি সমস্ত কিছু অবগত হয়েছি। এই সমিতিতে লুটপাট, চুরি, সামারি যা করেছে সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো একদিন। এই সমিতিকে যে নতুন কমিটি এখন উপহার দিয়েছে, এই কমিটিগুলোর মাধ্যমে সবভাবে সত্যিকারভাবে এই সমিতি প্রত্যেককে বিধি বুঝাই দেওয়ার মতো এবং প্রত্যেকের সদস্যপদ বুঝাই নেওয়ার মতো সুযোগ আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আর বিশেষ করে আমরা এই সমিতির সদস্যদেরকে যেদিন এই সুন্দর উপহার দিতে পারবো সেদিন আমাদের বাকি কথা হবে এবং আমাদেরকে আপনারা সবাই সহযোগিতা করবেন। আমি সভাপতি, মিঠু সাহেব সভাপতি, সেক্রেটারি পাশে, এটার নাম দিয়ে কোনো কাজ হবে না, কাজ হবে। কাজ কি করেছি 3 বছর পর্যন্ত যদি এই কমিটিটা থাকে, 3 বছরে কি করেছি, এটা আবার 3 বছর পরে ইলেকশনের মাধ্যমে আপনারাই যদি আমাদের ভালো কাজ দেখেন আপনারাই আমাদেরকে ডাকবেন, এই কমিটিটা থাকুক। আর আমরা যদি কোনো অপকর্ম করি তাহলে তো আমাদেরকে ভিটাই দিয়ে বাইরে করবো ইনশাআল্লাহ। আমার এই আশা, আমি বিশ্বাস করি আল্লাহ যদি আমাকে এই সুযোগ দেয়, সমিতি কোনো কিছু আমার সামনে অন্তত অন্যায় ভাবে কেউ যদি করে, আমি এই কথাটা ওয়াদা করলাম আপনাদের সামনে এবং আল্লাহকে সাক্ষী করে আমি এই কথা বলবো না এটা অন্যায়, অন্যায়কে অন্যায় বলবো। কিন্তু হোসেন ভূঁইয়া যে অন্যায় অবিচার করেছে এগুলা যদি বাস্তব প্রত্যেকটা কাগজ পড়ে শুনে আপনারা কি করবেন আমি জানি না। সেটা সামান্য একটু মিটিং এর সেক্রেটারি সভাপতি বানানোর জন্য যে কথাগুলো আপনারা বলছেন, এই কথা যেভাবে বলা গেছে আর বাকি কথাগুলো যদি শুনে যারা সভাপতিতে রূপপাত করেছে কত বড় ডেঞ্জারাস ঘটনা করছে যদি শুনে বিশাল অবস্থা হবে। যাই হোক, আমি আপনাদের কথা আমরা সামনের দিকে কিভাবে সুন্দরভাবে এটা করতে পারি এই বার্তা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে। সবার জন্য নাস্তার ব্যবস্থা আছে। এখন আজকের এই সবার সভাপতি বক্তব্য প্রদান করবেন আজকের সবার সভাপতি জনাব আবু কালাম মির্জা। আজকে এই সাধারণ সভার একদম শেষ লগ্নে নতুন নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে উপস্থিত একেবারে সহজ সরল যারা পদের জন্য যুদ্ধ করে না, যারা কষ্ট করে সমিতির শেয়ারটা কিনছে রাখছে, সমিতির জন্য আন্তরিকতা আছে, তারা আমার সামনে বসে আছে, তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে অত্যন্ত সুন্দর একটা সাধারণ সভা উপহার দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের সাধারণ সভার সমাপ্তি আমি করব। আমি আর কিছু কথা বলবো। আজকে গণতান্ত্রিক রীতি পদ্ধতি অনুযায়ী
নিয়মিত কমিটিটা হয়েছে। আমার সাথে কি কেউ কি দ্বিমত আছেন? আছেন কেউ? এরকম কি কখনো হয়েছে? অন্তত আমি বলবো যে আমাদের সমন্বয় কমিটির সবচেয়ে বড় সার্থকতা এটা যে সবাইকে আমরা ডাকছি, সবাইকে সবাই উপস্থিত হয়েছে, সবার মতামতের ভিত্তিতে আমরা একটা কমিটি করছি। আমি আশা করি কমিটির কাছে যে সামনের কাজগুলো এমন ভাবে আমরা ওনারা করবেন যেন কখনো যদি ক্ষমতা চলে যান ফালাইতে যেন না হয়। আমি দুইবার বলছি কথাটা যে আমরা মন মানসিকতা এমন হবো, আমাকে যদি চাই তো দায়িত্ব পালন করবো, না চাইলে করবো না, কি হবে? এখানে কি বেতন আছে? এখানে হিসাব ভিত্তিক কাজ করলে কি লাভের সুবিধা আছে? তাই কেন কেন আমি দায়িত্ব শেষের পরে পড়ে থাকবো? কেন ছাড় থাকবো? আমি আমাদের ইসলামের প্রথম যুগের একটা কথা স্মরণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে তখন দায়িত্ব নেওয়ার জন্য লোক ফালাইতো, দায়িত্ব যেন না পড়ে এই জন্য লোক সরে দিত, কেননা কি জবাব দিবে আল্লাহর কাছে। আর এখন একটা মেম্বার হইলে স্বীকার করতে হয়, পয়সা দিয়ে ঘুরতে হয়। এই মানসিকতাটা আমাদের পরিবর্তন করতে হবে। যে কাজে আমরা দায়িত্ব পাই, যে কাজে আমরা দায়িত্ব পাই, ক্ষমতার পরিবর্তন হইলেও যেন আগের মতো মাথা উঁচু করে থাকতে পারি। ইনশাআল্লাহ করবো না অপরাধ, লাভবান হব না। আমি কি দুনিয়াতে থাকলে 2 ডিসি বাড়ি রাখতে হবে, 2 লাখ টাকা অতিরিক্ত রেখে যাইতে হবে, আমার বাধ্যবাধকতা নাই। ইনসাফ ভিত্তিক আমার ন্যায় রিজিক বা আমার যতটুকু আমি পারি ইনকাম করবো কিন্তু নাকি, তাহলে কেন করবো? কেন আমি ভালো থাকতে হবে? আমাদের নতুন সদস্যরা নতুন দায়িত্ব যারা নিয়েছেন, আমি আশা করবো আমি যদি সরাসরি এই কমিটিতে এই মুহূর্তে থাকি না বা থাকতে পারতাম না, শারীরিকভাবে আমি আসলে অসুস্থ, প্রায় 16 বছর রানিং, বিভিন্ন জটিলতা সারা শরীরে দেখা দিচ্ছে। তারপরেও ইনশাআল্লাহ যেহেতু যারা এখন দায়িত্ব নিয়েছে তাদের খুব কাছাকাছি আসি ছিলাম দীর্ঘদিন, দায়িত্ব না পেলেও থাকবো ইনশাআল্লাহ। কখনো পারবে না অন্য কিছু করতে। এই যে এত বড় একটা কাজ করছে, অনেক সহজ ছিল বিশৃঙ্খলা না করা, অনেক সহজ ছিল। পুরো জায়গাটাকে একটা ম্যাপ করে নিতে পারতো, কোন জায়গা দিয়ে আসতে হবে, মোট কতজন সদস্য আছে, কত স্কয়ার ফিট করে প্রত্যেকটা দোকান দিতে পারে, বসে প্ল্যান করতে পারতো। একটা প্ল্যান করি প্লট নাম্বার দিতে পারতো, সবাইকে ডেকে আনি এখানে লটারি করতে পারতো। আমার 17 নম্বর উঠছে, 3 জনে মিলে 17 নম্বর উঠছে, আরেকজনের 11 নম্বর উঠছে, ওই 11 নম্বরই সে পাবে, ওই 17 নম্বরই সে পাবে। 3 রাস্তার মোড়ে কেন নিব আমি? 3 রাস্তার মোড়ে আমি কেন চাই নিব? আমার পড়লেই না আমি নিব। আমার যদি ডিজিকেটা থাকে ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী, যদি আমার ওটা পড়ে আমি এটা নিব। এরকম করতে পারতো, সহজ ছিল, অনেক সহজ ছিল, কঠিন ছিল না। যারা কাজগুলো করছে তারা শিক্ষাগত যোগ্যতায় অনেক ভালো মানুষ ছিল, শুধুমাত্র নীতি আদর্শে দুর্বল ছিল আমার মতে, এই জন্যই পার নাই, নতুবা পারতো। আমি আশা করবো নতুন কমিটি ইনশাআল্লাহ সেটা সেভাবে করবে, একেবারেই গণতান্ত্রিক নিয়মে এবং কারো নির্দিষ্ট পছন্দে নয়। এবার যেগুলো খালি আছে সেগুলোর জন্য হোক, যেগুলো হয়ে গেছে সেগুলোর জন্য হোক, ইনশাআল্লাহ সবাই করবে। আর যদি ব্যতিক্রম করে তাহলে ইনশাআল্লাহ হায়াত থাকলে রমজান ঈদের পর যে মিটিং হবে সেখানে অবশ্যই দিব, আমি আপনাদের কাছে দাঁড়িয়ে দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, অনেক কষ্ট করছেন আপনারা, দুই দড়ি আসছেন, থাকছেন, রইছেন, আপনারা ভোট দিচ্ছেন। যদি এক অবস্থায় একটু কিছুটা আমাদের মতন একটু ছিল, এটা খুব সুন্দরভাবে এটা হয়েছে। সবচেয়ে বেশি মন্নানকে আমি ধন্যবাদ দিতে চাই। মন্নান গণতান্ত্রিক নীতি পদ্ধতি অনুযায়ী সে বেশি ভোট পাইয়া নির্বাচিত হওয়ার পরও মন খুলে সে বাসেরকে সমর্থন করে নিয়েছে, এটা অনেক বড় মনের ব্যাপার। পরবর্তী কাজগুলো প্রয়োজনে যদি কোনো কন্ট্রাডিকশন আসে যেন সেভাবে হয়, আমি সে আশাবাদ ব্যক্ত রেখে সবাই কষ্ট করে আসছেন ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করলাম। একটু নাস্তা পানির ব্যবস্থা আছে, খেয়ে যাবেন। ধন্যবাদ। আমাদের অ্যাডক কমিটির সদস্য জনাব আরিফুল ইসলাম, উনি আসলে এখানে কিছু কথা বলছেন, এর প্রেক্ষিতে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, উনি এই সম্বন্ধে একটি কথা বলছেন। সকল সদস্যবৃন্দ
সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে এটা হচ্ছে আমরা ইসলামী সভাপতির যে ঘোষণা দিয়েছি সেটা হচ্ছে তোবাতুল ভাই নিঃসন্দেহে ভালো মানুষ এবং এখানে 100% আমি হাত তোলা দিতে পারি না, কিন্তু আমাদের প্রস্তাব আসছে যে নির্বাচনের পক্ষে একটা এই প্রস্তাব রাখার জন্য। সেজন্য প্রস্তাব রাখছি এই জন্য যে আমরা একটা কমিটি আসছি, এই কমিটিতে আগে ছিল, এখানে ওনার কোনো দুর্নীতির অভিযোগ আমরা পাইনি। হ্যাঁ, দুই নম্বর কথা হলো উনি আমার আমলি হওয়ার পরে বিএনপি জামাতকেও তারা ক্ষতিগ্রস্ত হয়নি, সেই জন্য প্রস্তাবটা ঘোষণা করছি। কিন্তু এখানে গ্যারান্টেড হয়নি, কিছু করার নেই। মেজরিটি সমর্থন সুভাষ ভূঁইয়া সভাপতি হয়েছে, ধন্যবাদ ওনাকে। এমনকি আমিও অনেক খুশি, কারণ নির্বাচন উনি আমাকে প্রস্তাব করার জন্য বলছে, আমি প্রস্তাব করছি। সবাইকে ধন্যবাদ। আগে ভিতরে মানুষ ঘরের মানুষ মাস্টার গো কয় কি এক প্যাকেট এটা হয়নি ভাই আতলে না সবাইকে দিচ্ছি ভিডিও আর লইবে না আরে বাবু রে না দিলি দি দূর এরম করম দে বাবু রে বাবু আইছে হাইলাইট আরে বড় কা আরে মানুষ রে আদুর হইলে আরে ভিতরে আর ব্যাংক ধরে এনে